হাই এভরিওয়ান, আমি রুমেলি। আমার নতুন একটা ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। এটা আমার দার্জিলিং ব্লগ সিরিজের শেষ পর্ব। অবশ্য দার্জিলিং না বলে কিন্তু ভুটান ব্লগ সিরিজও বলা যেতে পারে, কারণ দার্জিলিং থেকে তো আমরা আগেই ঘুরে শিলিগুড়ি চলে এসেছিলাম, আর তারপর সেখান থেকে চলে গেছিলাম জয়গাঁওতে ভুটান যাওয়ার জন্য। তো আগের ব্লগে শেয়ার করেছিলাম কিভাবে আমরা জয়গাঁও গিয়েছিলাম, আর এই ব্লগে আমাদের ভুটান ট্রিপের বেশ কিছু তথ্য শেয়ার করব। তবে হ্যাঁ, আগেই বলে রাখি ভিডিওটা কিন্তু একটু বড় হবে, যেহেতু আমি এই একটা ভিডিওতেই সবকিছু ডিটেলসে শেয়ার করব। আমাদের ভুটান ট্রিপটা না খুব ছোট্ট একদিনের একটা ট্রিপ ছিল, তাই আমরা জয়গাঁও শহরকে বেস করেই ভুটানে ঘুরেছিলাম। জয়গাঁও হলো পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায় অবস্থিত ইন্দো ভুটান বর্ডার অধ্যুষিত একটি শহর। জয়গাঁও কিন্তু বেশ জমজমাট একটা শহর। জয়গাঁওয়ে আসলে কিন্তু মনে হবে ওয়েস্ট বেঙ্গলের ভেতরে যেন এক টুকরো ভুটান। এখানে আসার জন্য কিন্তু শিলিগুড়ি থেকে বাস পাওয়া যায়, তাছাড়া ট্রেনে করে হাসিমারা এসে সেখান থেকে অটোতে করে জয়গাঁও আসা যেতে পারে। অটোতে পার হেড 50 টাকা করে ভাড়া লাগে যদি আপনি শেয়ারে আসেন, আর যদি আপনারা অটো রিজার্ভ করে আসেন তাহলে কিন্তু ওই 250 থেকে 300 টাকা মতো ভাড়া পড়বে। হাসিমারা থেকে জয়গাঁওয়ের দূরত্ব ওই 15 কিলোমিটার মতো। 1 তারিখ আমরা শিলিগুড়ি থেকে জয়গাঁও পৌঁছেছিলাম। তো ওই দিন বিকেল বেলায় আমরা আমি আর আমার দাদা দুজন মিলে চলে গিয়েছিলাম ভুটানে একটু ঘুরতে। মাকেও বলেছিলাম যাওয়ার জন্য, কিন্তু আমাদের যেহেতু নেক্সট দিন ভুটানে ঘোরার একটা প্ল্যান ছিল, তার জন্য মা আর যায়নি। ব্যাপারটা মায়ের পক্ষে একটুখানি হেক্টিক হয়ে যাবে। আর যেহেতু মা যায়নি, তাই আমি আর দাদা পায়ে হেঁটেই বেশ কিছু জায়গা ঘুরে দেখলাম। অ্যাকচুয়ালি ঘুরে দেখলাম বলা ভুল, এদিক ওদিক ভুটানের রাস্তায় হেঁটে বেড়ালাম। তবে না, শুধু ওই রাস্তাতে হেঁটে বেড়াতেই কিন্তু বেশ ভালো লাগছিল। অবশ্য ভুটানে প্রবেশ করে আমরা প্রথমে একটা মনেস্ট্রিতে গিয়েছিলাম। সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমি আর দাদা বেরিয়ে গেছিলাম আরো কিছু রাস্তা এক্সপ্লোর করতে। ভুটানের রাস্তাঘাট কিন্তু বেশ পরিষ্কার, আর সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হলো এখানকার ট্রাফিক রুল। এখানে ট্রাফিক রুল এত ভালো যে আপনি যদি কখনো বেখেয়ালে গাড়ি না দেখেই রাস্তা পার হতে যান, তাহলে কিন্তু আপনি না খেয়াল করলেও গাড়ি যিনি ড্রাইভ করছেন তিনি আপনাকে দেখে নিজেই গাড়ি নিয়ে দাঁড়িয়ে যাবেন। আপনি রাস্তা পার হবেন, তারপর তিনি আবার গাড়ি নিয়ে এগোবেন। এই দেখুন, ভুটান নিয়ে এত কথা বললাম, তবে কিভাবে ভুটানে এন্ট্রি করবেন সেটাই তো বলা হয়নি। প্রথমেই বলে রাখি, ভুটানে প্রবেশ করার জন্য কিন্তু আপনাকে সাথে ভোটার কার্ড, আধার কার্ড কিংবা পাসপোর্ট ক্যারি করতে হবে। ভুটানের তরফ থেকে এখানে ইমিগ্রেশন হয়, সেটা এন্ট্রি এবং এক্সিট দুই ক্ষেত্রেই। তবে কোনো ভিসা লাগে না। আর ভারতের তরফ থেকে কোনো রকম কোনো ইমিগ্রেশন হয় না, সেটা এন্ট্রি কিংবা এক্সিট দুদিকেই। আমরা যেহেতু ভুটানে ফোন সেলিংয়েই ঘুরেছিলাম বা ফোন সেলিং থেকেই ভুটানে প্রবেশ করেছিলাম, তাই ওখানে কিভাবে ঘুরবেন তার ডিটেলসটাই শেয়ার করছি। তো ফোন সেলিং এ যদি আপনারা আমোচু রিভার ব্রিজ এবং রিনচেনডিং চেক পয়েন্ট কিংবা খারবাদনি চেক পয়েন্ট, দুটো একই জায়গা, এর মধ্যেকার যে স্পটগুলি আছে সেগুলো ঘুরে দেখেন এবং 24 ঘন্টার মধ্যে আবার ফেরত আসেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো ট্যাক্স পে করতে হবে না বা এক্সট্রা কোনো পারমিট লাগবে না। তবে আপনি যদি ভুটানে থিম্পু, পারো এই জায়গাগুলি ঘুরে দেখতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এক্সট্রা পারমিট নিতে হবে, সাথে গাইড ম্যান্ডেটরি, এবং প্রতিদিন 1200 টাকা এসডিএফ বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ফি পে করতে হবে। আর সাথে গাইড কিন্তু ম্যান্ডেটরি। গাইডের খরচা প্রতিদিন প্রায় 2500 থেকে 4500 টাকার মধ্যে। এবারে বলি ভুটানে আমরা কোথায় ঘুরেছি। আমরা ভুটানে শুধুমাত্র ফোন সিলিং এর ওই আমোচু রিভার ব্রিজ এবং রিনচেনডিং চেক পয়েন্ট বা খারবান্দি চেক পয়েন্ট এর মধ্যেকার যে জায়গাগুলি আছে সেগুলোই ঘুরে দেখেছিলাম, তাই আমাদের কোনো ট্যাক্স বা পারমিট কিছুই লাগেনি। আমরা ভুটানে ওই জায়গাগুলো ঘুরে দেখার জন্য জয়গাঁও থেকেই একটা গাড়ি বুক করেছিলাম। তবে চাইলে কিন্তু ভুটান থেকেও গাড়ি নেওয়া যেতে পারে, ভুটানে প্রবেশ করার পরও গাড়ি নেওয়া যেতে পারে। সেক্ষেত্রে একটা সুবিধা হবে, সেটি হলো যেহেতু ড্রাইভার ভুটানিজ থাকবেন, সেহেতু উনি কিন্তু আপনাদেরকে যে স্পটগুলো ঘুরে দেখাবেন সেগুলোর ডিটেলস সম্পর্কে জানতে হেল্প করতে পারবেন, যেটা আমাদের ক্ষেত্রে হয়নি। আমরা নিজেরাই ঘুরে দেখেছিলাম। আমরা ঘুরতে ঘুরতে খেয়াল করেছিলাম আরেকটি ট্যুরিস্টদের গ্রুপ যারা ভুটান থেকে গাড়ি নিয়েছিল, তাদের যিনি ড্রাইভার ছিলেন তিনি তো ভুটানি ছিলেন, তো তিনি জায়গাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলেন এবং বিভিন্ন ডিটেলস শেয়ার করছিলেন জায়গাগুলোর সম্পর্কে। জয়গাঁও থেকে আমাদের গাড়ি বুক করে ওই স্পটগুলো ঘুরে দেখতে 800 টাকা খরচা হয়েছিল। যদিও 1200 টাকা চেয়েছিলেন, তবে দরদাম করে সেটা 800-তে আনা গেছিল। এবং এক্ষেত্রে কিন্তু আপনাদেরকে দরদাম করতে হবে, না হলে ওরা অনেক টাকাই ভাড়া চেয়ে বসে। আর আমরা 3টে স্পট ঘুরে দেখেছিলাম। প্রথমে গিয়েছিলাম আমোচু হ্যাঙ্গিং ব্রিজে। এটা হচ্ছে তোরসা নদীর ওপর অবস্থিত একটি ঝুলন্ত ব্রিজ, আর তোরসা নদীকে ভুটানের লোকাল ভাষায় আমোচু রিভার বলা হয়। ভীষণ সুন্দর একটা জায়গা। আর এখানে কিন্তু তোরসা নদীতে চাইলে রিভার রাফটিং করা যেতে পারে, তবে সেক্ষেত্রে সম্ভবত এসইউভি গাড়ি নিয়ে যেতে হবে, কারণ বেশ খানিকটা পাহাড়ি রাস্তা,
নিচে নামতে হয়। আমাদের দ্বিতীয় গন্তব্য ছিল একটি মনেস্ট্রিটার নাম হচ্ছে পালদেন তাশি চোলিং সুগলাখাং মনেস্ট্রি। নামটা একটু যেহেতু জটিল তাই আমার উচ্চারণে ভুল হয়ে থাকলে সেটিকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আর এখানে আমরা অনেকক্ষণ ছিলাম। মনেস্ট্রির ভেতরে না এত অদ্ভুত একটা শান্তি আর নীরবতা, মনে হচ্ছিল যেন ঘন্টার পর ঘন্টা ওখানে বসেই কাটিয়ে দিই। কিন্তু আমাদেরকে যেহেতু আবার ফেরত আসতে হতো আর আমাদের যিনি ড্রাইভার আঙ্কেল ছিলেন উনিও তাড়া দিচ্ছিলেন, তো আমাদেরকে ওখান থেকে চলে আসতে হয় এবং আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল খারবান্দি মনেস্ট্রি। এখানে না একটা ভিউ পয়েন্ট আছে যেখান থেকে জয়গাঁও শহরটার ভীষণ সুন্দর একটা ভিউ পাওয়া যায়, আর এটি ছিল আমাদের লাস্ট ডেস্টিনেশন। এরপর আমাদের আবার জয়গাঁও ফিরে আসতে হয়েছিল। আমাদের ভুটানের এই ট্রিপটা করতে মোটামুটি 3 ঘন্টা মতো সময় লেগেছিল। আর জয়গাঁও এসে আমরা চলে গেছিলাম লাঞ্চ করতে, কারণ ভীষণ খিদে পেয়ে গেছিল। তো আমরা লাঞ্চ করতে গেছিলাম মহিন্দার হোটেল বলে একটি হোটেলে। আর এই হোটেলটা ছিল ওই জয়গাঁওয়ের যে এইচডিএফসি ব্যাংকের ব্রাঞ্চ আছে তার ঠিক উল্টো দিকের রাস্তার গলির ভেতর। আমি চিকেন খেয়েছিলাম, মা খেয়েছিল ফিশ, আর দাদা খেয়েছিল মাটন। তো প্রত্যেকটা আইটেমের যে থালি তার দাম পড়েছিল 120 টাকা, 150 টাকা এবং 160 টাকা। আর এর সাথে কিন্তু শুধু মাটন ভাত বা চিকেন ভাত এরকম ছিল না, সাথে ডাল, আলু ভাজা, তরকারি, আরও বেশ কিছু জিনিস ছিল। তো 3 জনেরই খাবারের সাথে এটা ইনক্লুডেড ছিল। আর খাবার দাবারের টেস্ট এবং কোয়ান্টিটি অনুযায়ী কিন্তু দাম একদম ঠিকঠাক ছিল। জয়গাঁওতে না আমি একটা জিনিস খেয়াল করেছি, ওখানে রাস্তার ওপরে কোনো খাবারের হোটেল সেরকম নেই। খাবারের যে হোটেলগুলি আছে সেগুলি কিন্তু কোনো না কোনো গলির ভেতরে। আমরা মহেন্দার হোটেলে গিয়েছিলাম, তো সেটাও একটি গলির ভেতরেই। ওই গলিটার ভেতরে বেশ কিছু খাবারের হোটেল আছে। আমরা ব্রেকফাস্ট করতে চলে গিয়েছিলাম রাজস্থান ভোজনালয়া বলে একটি রাজস্থানী হোটেলের, যেটি একটি নিরামিষ খাবারের হোটেল। তো ওখান থেকে আমরা পুরি সবজি খেয়েছিলাম ব্রেকফাস্টে, আর খাবারের টেস্ট বেশ ভালো ছিল, তবে আমার কাছে দামটা একটু বেশি লেগেছে খাবারের। আর জয়গাঁওতে না স্ট্রিট ফুড বলতে কেবল ভেজ মোমো আর ফুচকা। মোমোর টেস্ট বেশ ভালো ছিল এবং দামও কম। 1 প্লেট মোমোর দাম ছিল 30 টাকা আমরা যেখান থেকে খেয়েছিলাম, আর তার মধ্যে বোধহয় 5টা না 6টা ছিল, আর সাথে স্যুপ, চাটনি এসব দেওয়া ছিল। তবে ফুচকা আমাদের বাঙালিদের ভালো লাগবে না, কারণ সেই ফুচকা হচ্ছে টক জল নেই, তাতে শুধু হচ্ছে মিন্টের যে জল হয় সেটা, আর তার মধ্যে না প্রচুর রসুন দেওয়া ছিল। খুব অখাদ্য লেগেছে আমার কাছে সেটা, আর প্রচন্ড ঝাল। যদিও সবার টেস্ট সমান হয় না, তবে আমার ভালো লাগেনি। আর আমরা লাঞ্চ সেরে চলে গেছিলাম আমরা যে হোটেলে ছিলাম সেখানে, কারণ ওখানে আমাদের লাগেজ রাখা ছিল। আমাদের রুম ছেড়ে দিতে হয়েছিল, তবে ওনারা দায়িত্ব নিয়ে আমাদের লাগেজগুলো রেখে দিয়েছিলেন। আর তারপর ওখান থেকে লাগেজ নিয়ে আমরা চলে আসি একটা অটোতে করে হাসিমারা স্টেশনে। সেখান থেকে আমাদের ট্রেন ছিল কাঞ্চনকন্যা এক্সপ্রেস, সম্ভবত বিকেলবেলা 4টের সময় ছিল, আমার এক্সাক্ট টাইমটা খেয়াল নেই। আর নেক্সট দিন সকালবেলা 8:30 নাগাদ আমরা শিয়ালদায় নামলাম। আর এবারের মতো জার্নি এখানেই শেষ, আর আমার এই ব্লগটাও এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। টাটা।